আপনি বিশ্বাস করেন, আমি আপনাকে এটা বলি, আজকে 100 ছেলেকে আমি 5 মিনিটের মধ্যে হাজির করতে পারবো, শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য সে প্রাণ দিতে উৎসর্গ কিনা। 100 ছেলে এখন দাঁড়াতে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি। এবং পাকিস্তান থেকে বেশ কিছু অস্ত্রের আপনার অনেক টেন্ডার দেওয়া হয়েছিল, সে সময় রিজেক্টেড হয়েছিল। সেগুলো এখন বাংলাদেশের পুলিশ বলেন, বিভিন্ন সংস্থায় বলেন, সেগুলো আমি নিশ্চিত যে সেগুলো হয়তো প্রসেসড হয়েও গেছে। ফলে আপনি এই 5ই আগস্টকে কেন্দ্র করে, এই 5ই আগস্ট আসলে ছিল অনেকের কি বলবো আপনাকে, যে এটাকে একটা নিউ কলোনি বানানোর জন্য যে প্রস্তুতিগুলো ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত তৎকালীন সরকার, এগুলো ছিল বাধার মতো, পাহাড়ের মতো দাঁড়িয়ে, তাদের কারণে অনেক কিছু করা সম্ভব হচ্ছিল না। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন পিটার ডি হাস আমেরিকার আপনার অ্যাম্বাসেডর ছিলেন, এবং আপনি জানেন যে অ্যাম্বাসেডরের চাকরির পরপরও সে আপনার এক্সিলেন্ট এনার্জির সেখানে একজন উপদেষ্টা হিসেবে চাকরি গ্রহণ করেছেন। আমি আরেকজন ব্যক্তির নাম বলবো, অনেকেই সেই ব্যক্তির নাম শোনেনি, আমি দর্শক যারা আছে তারা নিশ্চয়ই গুগল করে তার ঠিকানা বলতে তার সমস্ত কিছু বের করে ফেলতে পারবে। তার নাম হচ্ছে ম্যাথিউ বে। ম্যাথিউ বানানটা অনেকে জানবে, BEAH মনে হয় তার লাস্ট নেম, ম্যাথিউ বে, এটা দিলেই বের করতে পারবে, আমেরিকান হাই কমিশন। অনেকদেরকে বলবো যে তার ব্যাপারে একটু গুগল করার জন্য, তার ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এরকম অনেক নাম না জানা ব্যক্তিরা আছে যারা এইসব জায়গাতে ভূমিকা রেখেছে। তারপর আরো কয়েকজনের নাম আমি আসলে বলতে পারি, কিন্তু আমি একজনের নাম দিয়েই বললাম। তো সুতরাং অনেক প্লেয়ার এখানে আছে, অনেক খেলোয়াড় এখানে আছে। আমেরিকান যে পররাষ্ট্র নীতি যেটা আছে, সেটা সরকার পরিবর্তন হলেই যে তাদের যে একটা ব্রিগার পট পরিবর্তন হয়, সেটাও না। তারা মূলত ফরেন যে পলিসিটা, সেটা তাদের অনেকটা ইরেসপেক্টিভ অফ তাদের পলিটিক্যাল পার্টিজ এর চেঞ্জিং অর নট চেঞ্জিং, এটা ডাজন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে তাদের পরিকল্পনাটা এটা আসলে রাষ্ট্রীয়ভাবে আসলে এমন ভাবে নেওয়া থাকে যে পট পরিবর্তন হলো সেটা আসলে খুবই কম পরিবর্তন হয়। ফলে এই অঞ্চলে তারা মায়ানমারকে 2 ভাগ করবার মধ্য দিয়ে, কিংবা পার্বত্য চট্টগ্রামে নতুন রাষ্ট্র, কিংবা এখানে একটা বেস করবার মধ্য দিয়ে তারা চায়না এবং ইন্ডিয়ার দিকে যেই অস্ত্র তাক করেছে বা করতে চায়, বাংলাদেশ যেন কোনোভাবেই সেটির একটি বলবো প্র্যাকটিসিং গ্রাউন্ড না হয়। অনেকেই মনে করে আমরা বাঙালিরা খুবই সেলফ প্যাম্পার্ড, আমরা মনে করি আমেরিকা মনে হয় সারাদিন আমাদেরকে নিয়ে ভাবে, ওরা মনে হয় আমাদের ভয়ে, মানে আমাদের চিন্তায় থরহরি কম্প। আসলে ব্যাপারটা ওরকম কিছুই না। আমেরিকা আমাদেরকে 2 পয়সারও পাত্তা দেয় বলে মনে হয় না, কিন্তু তারা আমাদের ল্যান্ডটা ব্যবহার করতে চায়। এবং তারা যাদেরকে নিয়ে চিন্তিত সেটা হচ্ছে চায়না এবং ভারত। তো নানানভাবে কন্ট্রোল করবার মাধ্যমটাই বাংলাদেশ। কিন্তু তারা যার কারণে অসম্ভব রকমের এখানে বাধাগ্রস্ত ছিল, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটার মানে এই না যে তিনি আমেরিকার শত্রু ছিলেন। তিনি কোনো রাষ্ট্রের সাথে শত্রুতার সম্পর্ক এগুলো রাখেননি। তিনি যেটা করেছেন, তিনি সিম্পলি জোট নিরপেক্ষ রাষ্ট্র আমরা, বাংলাদেশকে তিনি ব্যাটলফিল্ড হতে দিবেন না, বাংলাদেশকে একটি শান্তির রাষ্ট্র তিনি করতে চান, এবং তিনি বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এখানে প্রচুর অপরচুনিটি বৃদ্ধি করতে চেয়েছেন। একটা পদ্মা সেতু করলে কি শুধু আমি আর আপনি গাড়ি নিয়ে পার হবো এটাই? কিন্তু আমরা এটা কেন দেখি না যে একটা পদ্মা সেতু মানে হচ্ছে কমিউনিকেশন এবং পণ্য বহনের একটা দিগন্ত। যে পণ্যটা আপনাকে ফেরি দিয়ে পার করতে আপনাকে 500 টাকা যেত, একটা ব্রিজ হওয়ার কারণে সেটার জন্য আপনার 2 টাকা, তাহলে আপনার 498 টাকা বেঁচে গেল। এটার প্রভাব তো জাতীয় জীবনে পড়বে। ফলে অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদেরকে অনেকের কাছে হাত বাড়াতে হয়েছে। মার্কিনীরা বরাবর সেই যাদের দিকে আমরা হাত বাড়িয়েছি তাদের প্রতি বিরূপ প্রচারণা চালিয়েছে। তো বলা হয়েছে যে চায়নার ট্র্যাপের ফাঁদে পড়েছি, এই করেছি সেই করেছি, তাদের টাকার ফাঁদে পড়েছি, নানান রকমের বলেছে। এখন কি হয়েছে বাংলাদেশে গত 1 বছরে আপনি লক্ষ্য করে দেখেন। সো এন্ড অফ দ্য ডেতে আমাদের হাজার হাজার শ্রমিক, কলকারখানা বন্ধ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের সেই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী, সমস্ত কিছু ছারখার হয়ে গেছে। এবং এতে করে বাংলাদেশ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে যে আপনি দেখেন চাঁপাইনবাবগঞ্জের হিলিতে, নাকি হিলিটা কোন জায়গায়, লালমনিরহাট নাকি দিনাজপুরে, আমরা দেখেছি ডাস্টবিনে একটা মানুষ আপনার না খেতে পেয়ে মারা গেছে, আমরা তাকে দেখেছি সেখানে। সুতরাং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অনেকদিন ধরে বলেছিলেন যে আমাদের ছাদে গাছ লাগাতে হবে, আমাদের পতিত জমিগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তিনি কিন্তু এসব আশঙ্কা করছিলেন, এগুলোর কিন্তু অনেক ডিপার মিনিং ছিল। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেকেই বুঝতে পারেনি। তরুণরা নানান রকমের ফাঁদে পড়েছে, প্রলুব্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে গেছে। এখন তারা আস্তে আস্তে বোঝা শুরু করছে। মাননীয় প্রধানমন্ত্রী জানতেন যে পশ্চিমাদের একটা প্রেশার আসবে, কারণ পশ্চিমারা তো আসলে আমাদের কোনো ভালো কিছু চায় নাই। তারা বন্ধুত্বের কথা বলে বারবার এখানে কলোনি করতে চেয়েছে। বাংলাদেশকে তারা মনে করেছে জিওপলিটিক্যালি এবং এখানে একটা খুবই উপাদেয় একটা জায়গা, যেই জায়গা থেকে বন্দুক তাক করলে আপনার শত্রু ঘায়েল করতে পারবে। ফলে যেই কেয়ারটেকাররা এখন ক্ষমতায় এসেছে, যেই দারোয়ানগুলোকে তারা নিয়ে এসেছে, এই দারোয়ানগুলো কোনো ফোসফাস করছে না। তাদেরকে নানান ধরনের প্রলুব্ধ দেখানো হচ্ছে যে এদেরকে দিয়ে সরকার গঠন করবে। আমেরিকা তাদের একটা মিত্র শক্তি ক্ষমতায় থাকলে
আগামী 5 বছর পরে কাজ যখন শেষ হয়ে যাবে তখন তাদেরকে ছুড়ে ফেলে দিবে। এই ধরনের ব্যাপার স্যাপার এখানে আছে, তাই না? সুতরাং এগুলো অত্যন্ত জরুরি বিষয়। আমরা এগুলো বারবার বলছি। যখন জুলাই মাসে আমরা যখন বারবার বলছিলাম যে এগুলো জামাত শিবিরের আক্রমণ, জামাত শিবিরের আক্রমণ, তখন আমাদেরকে নানান ভাবে বলেছে যে না, এগুলো তো আমরা গড়পড়তা সবসময় বলি। হ্যাঁ, এগুলা বলে এটাকে অনেকে ওভারলুক করেছে। এখনো আমরা বারবার বলে যাচ্ছি যে মানুষ বুঝতে পারছে না যে পশ্চিমা সাম্রাজ্যবাদীরা, এই সাম্রাজ্যবাদী শব্দটা বললেই অনেকে মনে করে আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কমিউনিজম, আমি মনে হয় কমিউনিস্ট পার্টি করতাম, বা আমি মনে হয় খুবই বাম ঘেঁষা লোক। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই সমাজতন্ত্রে বিশ্বাসী, মানুষের অধিকারে বিশ্বাসী, এবং পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে বরাবরই বাংলাদেশ আওয়ামী লীগ কথা বলে এসেছে। আমিও একজন সমর্থক হিসেবে তার ব্যতিক্রম নেই। ফলে আপনি আজকে যেই প্রশ্ন আমাকে করেছেন, শুরুটা যাকে দিয়ে করেছেন, উনার সাথে আমার লাস্টের সমস্ত কথাগুলোর একটা সংযোগ আছে, আপনি চিন্তা করলেই বুঝে ফেলবেন। নাম্বার 2 হচ্ছে যে আনু মোহাম্মদের কথা যেটা বলা হয়েছে, আনু মোহাম্মদরা আসলে একটা পলিটিক্যাল জায়গা থেকে এই কাজগুলো করতেন। আমরা কি কখনো প্রশ্ন করেছি যে আপনাদের যে এই যে আপনারা রামপাল নিয়ে বিরোধিতা করছেন, এই যে এটা নিয়ে বিরোধিতা করছেন, ওটা নিয়ে বিরোধিতা করছেন, এই যে এত লোক বল ব্যানার, আপনার টাকাগুলো পান কোথায়? কারা আপনাদেরকে টাকা পয়সা দেয়? কোত্থেকে আপনারা ফান্ডিং পান? এসব প্রশ্নগুলো আমরা কিন্তু কখনো করি নাই। সুতরাং আজকে এত ঘটনা ঘটে যাচ্ছে, পশ্চিমাদের এই বড় রকমের ভয়ানক লেভেলের এখানে আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি, সেই জায়গাতে কিন্তু আনু মোহাম্মদের চুপ থাকতেই হচ্ছে, কেননা তাদের পেটে ওদের খাবার আছে। তো যদি আনু মোহাম্মদের পেটে পশ্চিমা আগুন থাকে, তাহলে সেই আগুনকে আপনি পেরিয়ে আপনি নিজের সত্যিকারের মৌলিক আগুন দেখাতে পারবেন, সেটা আমি বিশ্বাস করি না। ফলে সেই কারণেই আনু মোহাম্মদকে এত নিষ্পাপ দেখা যাচ্ছে, কারণ যেই মৌলিক আগুন আমাদের দেখার কথা, তারা সেই মৌলিকের বদলে যৌগিক আগুন তাদের পেটে দিয়ে বসে আছে। এই হচ্ছে ঘটনা। ইটস ভেরি সিম্পল। আনু মোহাম্মদকে দেখতে যতই নিরীহ মনে হোক না কেন, আনু মোহাম্মদকে দেখলে মনে যতই সার বলুক না কেন যে ওনারা মনে হয় ওনার কোনো প্যান্ট নাই, জামা নাই, উনি অত্যন্ত দরিদ্র গরিব, এই যে একটা প্রতিভূ, এগুলো প্রত্যেকটাই বাহানা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ওই পশ্চিমাদেরই একটা কারসাজির একটা অংশ। আমি গত 1 বছরে এগুলোর ভেতরে যে গভীরভাবে প্রবেশ করতে পেরেছি, আমার দেখার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়েছে। আমি এখান থেকে নির্দ্বিধায় বলতে পারি, আমি নির্দ্বিধায় একটা কথা বলতে পারি যে এই বাংলাদেশকে নিয়ে সত্যিকার অর্থে যদি কোনো মানুষ, আমার কথা শুনতে ফ্ল্যাটারি মনে হতে পারে, আমার কথা শুনে মনে হতে পারে যে এই দালাল টালাল এগুলো বলবে, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বাংলাদেশকে যদি কেউ রক্ষা করতে পারে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আমি যদি আরেকটু আগ বাড়াই তাহলে বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে তিনি তার বাবার মতোই ভালোবাসেন এবং আগলে ধরে রাখতে চেয়েছেন এবং আগলে ধরে রাখবেন। চেয়েছেন বলতে এখনো চান। এই ষড়যন্ত্রের মধ্যে তিনি পড়েছেন এবং নিশ্চিতভাবে তার নেতাকর্মীদের মাধ্যমে আমরা এই দেশকে পুনর্বার স্বাধীন করবো। এটা শুনতে আপনার যা রকম শোনা যাক না কেন, দিস ইজ দ্য রিয়েলিটি বাড়ি ভাই, দিস ইজ দ্য রিয়েলিটি। দেখেন 1/11-এর সময় সাবের হোসেন চৌধুরীকে নিয়ে যে আলাপগুলো হয়েছে, সেই আলাপ করতে গেলে একটা লম্বা আলাপ হবে। আমি যেহেতু ওই সময় ওই ঘটনা ওই মুহূর্তে ছিলাম না, আমারও শোনা কথা। তবে আমার কাছে মনে হয় যে যার সবচাইতে বেশি এই ব্যাপারে ওয়াকিবল থাকার কথা, যিনি আসলে এই ব্যাপারগুলো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে জায়গায় আসবেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের যে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তারা। ফলে আমি একজন সামান্য কর্মী বা একজন সামান্য সমর্থক হয়ে আমি মনে হয় না এই গুরুত্বপূর্ণ ব্যাপারে কোনো মন্তব্য করা উচিত হবে। কেন উচিত হবে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে আমি কথা বলছি, বিভিন্ন জায়গাতে যাচ্ছি, দৌড়াচ্ছি। এক ধরনের দায়িত্ব আমার মধ্যেও এসেছে, আমারও এক ধরনের দায়বদ্ধতার জায়গা আছে। আমি আমার এরকম একটা দায়বদ্ধতার জায়গাতে এমন কোনো মন্তব্য করতে পারি না যে মন্তব্যের কারণে আরেকজন মানুষ কনফিউজ হয়ে যেতে পারে। আমি শুধু একটুকুই মনে করি যে আমার সন্তান বাংলাদেশ আওয়ামী লীগ, আমার সন্তান ডুবে যাচ্ছে বা আমার সন্তানকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমার সন্তানকে যে কোনো মূল্যে আমাকে বাঁচাতে হবে। আমি 1/11-ও স্মরণ করতে চাই না, আমি কিছুই স্মরণ করতে চাই না। আমি শুধু একটাই স্মরণ করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কি দায়িত্ব দিয়েছেন, কি কাজ দিয়েছেন, কি করতে বলেছেন, আমি শুধু সেটাতেই ফোকাস থাকতে চাই। এবং আমি এইটাও নিশ্চিত করতে চাই আমাদের যত নেতা কর্মী আছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সমস্ত বিষয়ে ওয়াকিবহাল, ইচ এন্ড এভরি আপডেট তার কাছে আছে। সুতরাং আপনার এবং আমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা তো আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের স্বাধীনতাই আমেরিকা চায় নাই। ওই সময় আমি নিজেও আমেরিকাতে ছিলাম। আমাদের এই মুক্তিযুদ্ধের সময় আমেরিকান অক্ষশক্তি বা আমেরিকার যারা বন্ধু বান্ধবরা আছে তারাও তো এই দেশকে স্বাধীনতার বিপক্ষে কমপ্লিটলি ছিল। তারা ফ্রিগেট পর্যন্ত পাঠিয়েছে, তারা জাহাজ পর্যন্ত পাঠিয়েছে। তো তারা কি আমাদেরকে মুক্তিযুদ্ধ ঠেকিয়ে রাখতে পেরেছে? হ্যাঁ, সেটার প্রতিশোধ তারা 75-এ নিয়েছে। সেটার প্রতিশোধ তারা নানান সময় নানান ভাবে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু এই পর্যন্ত আপনি যত যাই বলেন না কেন, গত 15 বছরে বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যেই নানান রকমের শুধু ফিজিক্যাল উন্নয়নের কথা বলবো কেন, ইনট্যাঞ্জিবল যে আমি বলবো যে উন্নয়নগুলো হয়েছে, এন্ড অফ দ্য ডেতে 15 বছর তো তিনি দমিয়ে রেখে, তিনি নানান ধরনের শক্তিকে দমিয়ে রেখে কাজ করেছেন, করেন নাই? কার শক্তিতে করেছেন?
জনগণের শক্তিতে করেছেন। যে জনগণের একটা অংশ আজকে তাকে নানানভাবে বলবো যে সমালোচনা করছে, নানানভাবে বলছে, কে জানে এই জনগণ এখন চোয়াল শক্ত করে রেডি হচ্ছে তাকে ফিরিয়ে আনার জন্য। ইউ নেভার নো। একটা কথা আমি বারবার বলি, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার সুযোগ হয়েছে, আমি আমার এই দেশের রাজনীতি বোঝার সুযোগ হয়েছে, যতটুকু বোঝার আমার সুযোগ হয়েছে। আমি তো রাজনীতি নিয়ে পড়াশোনা করি আজকে দীর্ঘ সময় ধরে, খুবই ক্লোজলি মেশার আমার যে সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, তাতে করে আমি একটা কথা বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটা পার্টি, এমন একটা দল, বাংলাদেশে এমন কোন দলের তৃণমূল নাই যেটা বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে বিট করতে পারে। আপনি এটা আমার দলকে চাঙ্গা করার জন্য আমি এটা বলছি না বাড়ি ভাই, আপনি বিশ্বাস করেন আমি আপনাকে এটা বলি, আজকে 100 ছেলেকে আমি 5 মিনিটের মধ্যে হাজির করতে পারবো, শুধুমাত্র যদি বলি যে প্রধানমন্ত্রীর জন্য সে প্রাণ দিতে উৎসর্গ কিনা। 100 ছেলে এখন দাঁড় হয়ে যাবে, সে শুধু একটা কথা বলবে যে আমি আমার এই প্রাণ আমি নেত্রীর জন্য দিব, এটা সে নিশ্চিত হতে চায়, ইয়েস সে প্রাণ দিবে, তাকে প্রাণ দিতে হবে না, কিন্তু সেটার জন্য তৈরি। আমি 100 তো কম বললাম, এরকম হাজার হাজার আছে এই দলের জন্য, মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুর জন্য যা খুশি তা করতে পারবে। মৃত্যুর শেষ মুহূর্তে বলেছে জয় বাংলা, দেখেছেন নিশ্চয়ই আপনারা সেটা। তো বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া এরকম কোন নেতা কর্মী নাই। সো বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যতদিন পর্যন্ত বেঁচে আছে এখনো পর্যন্ত আমি তার শক্তি টের পাই, এবং এগুলো কোনো প্রণোদনার কথা না, এগুলো আমি এমন কোনো কথা না যে আমি খুবই তাত্ত্বিক ভাবালোচনা করছি, ওরকমই না, দিস ইজ দ্য রিয়েলিটি। সুতরাং আজকে আমাদের একটু বেকায়দা অবস্থায় আমরা হয়তো অনেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু এটাও মাথা রাখা জরুরি যে আমাদের প্রস্তুতিও থেমে নাই, আমাদের কাজকর্ম আসলে কোনোভাবে থেমে নাই। দেখেন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। এই মাত্র আমার ওয়াইফ আমাকে কফি দিয়ে গেলেন, আমি ছোট্ট একটা উদাহরণ আপনাকে বোঝাই। এই যে আমি দিনের পর দিন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি, এই যে আমি পৃথিবীর সংসারকে সময় দিতে পারছি না, আমার সংসার, আমার চেহারা, বাচ্চারা, আমার আজকে আপনার টকশো, আমার মেয়ে আজকে সকালবেলায় বলে গেছে যে আমি যাতে তাকে স্কুলে আনতে যাই, সে আমাকে চেয়েছে। শুধু আপনার এই শোটার কারণে আমি আমার মেয়েকে আনতে যেতে পারিনি, কারণ আমার কাছে এটা মনে হয়েছে যে মেয়েকে আমি নিয়ে আরেকটু ঘুরতে যাবো বিকালবেলায়, সমস্যা নাই, আমি মেকআপ করতে পারবো, কিন্তু এই তথ্যটা আমার জনগণকে দেওয়া প্রয়োজন। আমার ওয়াইফ আজকে যে স্যাক্রিফাইস করছে, আমার বাচ্চারা যে স্যাক্রিফাইস করছে, তারা হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সরাসরি যুক্ত না, কিন্তু তাদের এই স্যাক্রিফাইসকে আপনি কিভাবে ফেলে দিবেন? আমার ওয়াইফ কমপ্লিটলি রাজনৈতিক বিবর্জিত একজন মানুষ, জিন্দিগিতে রাজনীতি নিয়ে না, অথচ 5ই ফেব্রুয়ারি যখন বঙ্গবন্ধুর বা আমাদের ঐতিহাসিক এই বাড়িটি ভেঙে ফেলে, সে যেই টেক্সট লিখেছে, যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে, কিংবা বঙ্গবন্ধুর মানে যেই মানুষটা রাজনীতি কাছে দ্বারা আসতো না, সেও আজকে এসেছে এবং স্যাক্রিফাইস করছে আমার জন্য। সো এইরকম একটা জায়গাতে যদি আমি সাহায্য পাই, এবং আমাদের অসংখ্য নেতা কর্মীরা যদি তাদের স্ত্রীরা, সন্তানরা তাদেরকে ওই কাজ করার সুযোগ দেয়, এই দলকে আপনি কিভাবে ভাঙবেন? সুতরাং ওই বিদেশি বেনিয়ারা আমাদের কিছু করতে পারবে না, এটা ভাবের কথা না, এইটা কল্পনার কথা না, এন্ড দিস ইজ দ্য রিয়েলিটি। আমি তো আপনাকে বললাম দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি, এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখব যদি ভালোই কাজ হবে, কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। আমার কথা স্পষ্ট, কোনো রাগঢাক নাই, এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া আমি অন্তত পক্ষে কোনো উপায় দেখি না, এবং সেটা আমরা করবো।